হাই প্রিয় পাঠক-পাঠিকারা, কেমন আছেন সবাই? আপনাদের জন্য নিয়ে আসছি খুবই সুন্দর একটা কাজিন রিলেটেড উপন্যাস, কাজল রেখা। শুরু করছি উপন্যাস কাজল রেখা পর্ব ১। লেখিকা তানজিনা ইসলাম, ভয়েস বাই আরবি। আমার চাচাতো বোন বিয়ের আসর ছেড়ে অন্য এক ছেলের সাথে পালিয়েছে। এখন সবাই দোষারোপ করছে আমি তাকে পালাতে সাহায্য করেছি, তাই তার হবু বরকে আমাকে বিয়ে করতে হবে। অথচ আমি তার পালানোর কথা জেনেছি এইমাত্র, কিন্তু কেউ আমাকে বিশ্বাস করছে না। কারণ পার্লারের মেয়েরা তাকে যে রুমে সাজাচ্ছিল সে রুমে শুধু আমি ছিলাম। আমার মেজমা মেঝেতে বসে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে কাঁদছে। অর্পিতা আপুর খুব আদরের মেয়ে তার। কাঁদতে কাঁদতে নিশ্চুপ হয়ে যাচ্ছেন তিনি। একটু পর আবার হিসকি তুলে কাঁদছেন, আমাকে দোষারোপ করছেন, গালি দিচ্ছেন। আমি নির্বাক হয়ে বসে আছি। এতক্ষণ নিজেকে জাহির করতে করতে নিজের গলা ভেঙে গেছে। ক্লান্ত হয়ে চুপ হয়ে গেছি। তবুও মনে হয় না কেউ আমার একটা কথাও বিশ্বাস করেছে। মেজমা আবারও শব্দ করে কেঁদে উঠলেন। চোখের পানি মুছে আমার দিকে তাকিয়ে গজগজ করতে করতে বললেন, তুই এখনও ঠ্যাঁ হয়ে ধরে বসে আছিস? এত জেদ তোর? এত এতবার জিজ্ঞেস করার পরও বলবি না অর্পা কোথায়, কার সাথে গেছে ও? আমি জানি না তোমার মেয়ে কোথায়, কার সাথে গেছে। যখন কিছু জানি না তখন উত্তর দেবো কোথা থেকে? জবা বেগম অগ্নিদৃষ্টিতে চাইল চাঁদনির দিকে। উঠে দাঁড়িয়ে চাঁদনির গালে ঠাস করে চড় মারার ইচ্ছা পোষণ করলেন, কিন্তু সাহসে কুলাতে পারলেন না। চাঁদনি গো ধরে বসে রইল। বাড়ির সবাই জানে অর্পার সাথে ওর কেমন সম্পর্ক। মেয়েটা ওকে দু চোখে সহ্য করতে পারত না। সাপে নেউলে সম্পর্ক ছিল ওদের। চাঁদনির গায়ের রং শ্যামবর্ণের হওয়ায় ছোটবেলা থেকে অর্পা খুব তুচ্ছ তাচ্ছিল্য করতো ওকে, যদিও এসব চাঁদনি গায়ে মাখত না কোনো কালেই। বাড়ির যেমন অর্পার অধিকার ছিল, সমান অধিকার চাঁদনিরও ছিল। আর চাঁদনির নিজের অধিকার নিয়ে সবসময় খুব সতর্ক। অর্পা পালানোর আগে চিরকুটে লিখে গেছে সে এই বিয়ে করতে পারবে না। যাকে ভালোবাসে তার সাথে পালাচ্ছে, তাকে যাতে খোঁজার চেষ্টা না করা হয়। অথচ বাড়ির সবাই জানতো অর্পা আর আধারের প্রেমের সম্পর্ক ছিল। দুজনের সম্মতিতে ওদের ভালোবাসার পূর্ণতা দেওয়ার জন্য আজকের বিয়ের আয়োজন করা হয়েছিল। কিন্তু অর্পা পালিয়ে গেল। জবা বেগম তবুও মেয়ের দোষ দেখতে পারছেন না। অথচ চাঁদনির অন্যান্য কাজিনদের থেকে শুধু জানা গেল অর্পাকে সাজানোর সময় সে রুমে শুধু চাঁদনি ছিল। তখন তিনি চাঁদনিকে কথা শোনানোর খুব সুন্দর ছুতা পেলেন। এই দুই মিয়া মা মেয়ে ওকে নিয়ে সমস্যাটা কি তা আজ পর্যন্ত চাঁদনি বুঝতে পারল না। বাইরে পদাচারণ শোনা গেল। শিকদার বাড়ির ৩ কর্তা কক্ষে এলেন। তাদের দেখে জবা বেগম উঠে দাঁড়ালেন। মাথায় ঘোমটা টানার কথা বলে এলোমেলো পায়ে স্বামীর কাছে গিয়ে বললেন, অর্পার কোনো খোঁজ পেয়েছ? আমার মেয়েটা কোথায়? আরমান শিকদার অসহায় দৃষ্টিতে তাকালেন স্ত্রীর পানে, যার অর্থ অর্পার খোঁজ পাওয়া যায়নি। জবা বেগম আবার কাঁদতে শুরু করলেন। আদ্রিতা নিঃস্ব হয়ে বসে আছে। সবার উপর খুব অভিমান জমেছে ওর। না জেনে কীভাবে বকাবকি করলো। সবাই মেজামার কথা বিশ্বাস করলো, কেউ ওর কথা একবার শুনল না। আরমান শিকদার অসহায় হয়ে বড় ভাইয়ের দিয়ে তাকিয়ে বলল, আধার কোথায়? খুব রেগে আছে নিশ্চয়। অপূর্ব শিকদার গম্ভীর স্বরে বলল, ড্রয়িং রুমে চুপচাপ বসে আছে। অথচ এখন তার ভাঙচুর করার কথা, সবার সাথে রাগারাগি করার কথা, জঙ্গলির মতো চিল্লাফাল্লা করার কথা। খুব বেশি রাগী আর জেদি সে, কিন্তু একটা কথাও ওর আধার বলছে না। তার হবু বউ পালিয়েছে, যার সাথে বিয়ের আগে প্রেমের সম্পর্ক ছিল তার। অথচ সে নিশ্চুপ, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। চাঁদনি মাথা নিচু করে বসে আছে, কারো একটা কথা ওর কানে ঢুকছে না। আরমান শিকদার অসহায় গলায় বলল, এখন কি করব? এত আত্মীয় স্বজন, সবাইকে কি জবাব দেব? মেয়ে পালানোর কথা এতক্ষণে জেনে গেছে সবাই। অপূর্ব শিকদার গলা খেকারি দিলেন। চাঁদনির বাবা আকিব শিকদারের দিকে তাকালেন। চাঁদনিকে আমি আমার আধারের বউ করতে চাচ্ছি আকিব। সেটা কখনোই সম্ভব না ভাইজান। আধার কখনোই মানবে না। আমার মেয়েটা এমনিতেই সবাইকে যথেষ্ট কথা শুনিয়েছে। আমার মেয়েটাকে এমনিতেই সবাই যথেষ্ট কথা শুনিয়েছে। দোষ না করেও বারংবার দোষী করা হয়েছে ওকে। আকিব শিকদার মুখ কালো করে বললেন, শেষ কথাটা জবা বেগমকে ঠেস মেরে বলা হয়েছে। আদার অবশ্যই মানবে, মানতে ওকে হবে। এটা পরিবারের সম্মানের বিষয়। চাঁদনি হ্যাঁ না বলা পর্যন্ত সম্মতি দিতে পারছি না। আকিব শিকদারের কথার প্রেক্ষিতে সবাই চাঁদনির দিকে তাকালো। মুখ ফুলিয়ে খাটের উপর বসে আছে ও, বাচ্চাদের মতো পা দোলাচ্ছে। চাঁদনির মুখে এতক্ষণ কথা ফোটে। বিস্মিত স্বর আওড়ায়, তোমার সুন্দর সুদর্শন ছেলে আমার মতো কালীকে বিয়ে করবে না বড় বাবা?
এমনিতে উঠতে বসতে আমার গায়ের রং দিয়ে খোঁটা দেয়। আমি যদি এই দুনিয়ার শেষ নারী হই, তবুও তোমার ছেলে আমাকে বিয়ে করতে রাজি হবে না। অপূর্ব শিকদার সাফাই গিয়ে বললেন, কেন নিজেকে এমন বলছিস আম্মা? তুই খুব সুন্দর, বিশ্বাস কর। ঢাকা যাওয়ার পর থেকেই ওর এমন মতিভ্রম হয়েছে, জানিস তো। না, নয়তো আগে এমন ছিল না। সেটাই তো ভয়, তোমার ছেলে খুব মডার্ন হয়ে ফিরে এসেছে, মানুষকে মানুষ বলে গণ্য করে না, আমাকে গিয়েও ভূত ছাড়া কথাই বলে না। এত কিছুর পর যদি আমি তাকে বিয়ে করি, তাহলে সে ভাববে আমার আত্মসম্মান নেই, আমি ছেঁচড়া। তখন সে আমাকে পদে পদে অপমান করার রসিদ পেয়ে যাবে। রশিদ এক চাঁদনি একগুচ্ছে জবাব দেয়। অপূর্ব শিকদার অসহায় দৃষ্টিতে তাকালেন আকিব শিকদারের দিকে। তিনি বললেন মাইনকে চিপায়, একদিকে বড় ভাই, অন্যদিকে মেয়ে। অপূর্ব শিকদার অনুরোধ করলেন ভাইয়ের কাছে চাঁদনিকে বোঝাতে। এবারে দীর্ঘশ্বাস ফেললেন তিনি, বললেন, আধারকে গিয়ে বলো কথাটা। চাঁদনিকে রাজি করানোর দায়িত্ব আমার, কিন্তু আধার যদি উল্টাপাল্টা কিছু করে বা আমার মেয়েকে অপমান করার চেষ্টা করে, তখন কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। অপূর্ব শিকদার সম্মতি দিয়ে বেরিয়ে গেলেন। জোয়া বেগম রাগে ফুসফুস করছেন। আধারের সাথে চাঁদনির বিয়ে হবে এ বিষয় কিছুতেই মানতে পারছেন না তিনি। তার মেয়ের ঘর, বর, সব কিছুই চাঁদনির হবে, এটা ভাবতেই চাঁদনির গলা টিপে মেরে ফেলতে মন চাচ্ছে। দুমদাম পা ফেলে বেরিয়ে গেলেন তিনি। আরমান শিকদার এক পলক ভাই আর ভাইজির দিকে তাকিয়ে তিনিও বেরিয়ে গেলেন। আকিব শিকদার হাঁটু গেড়ে মেঝেতে বসে মেয়ের দিকে তাকালেন। দু হাত মুঠোয় এনে বললেন, আধারকে বিয়ে করবি আম্মা? মেজমা আমাকে অনেক কথা শুনিয়েছে বাবা, মারতেও এসেছে, মেজ বাবা বাঁচিয়ে নিয়েছে। প্রশ্নের উত্তরে এমন পাল্টা অভিযোগ আকিব শিকদারের কাছে স্বাভাবিক। মেয়েটা খুব ইন্ট্রোভার্ট, সব কিছুতে নিজেকে গুমড়ে রাখে, কিন্তু বাবার কাছে সে একটা খোলা ডায়েরি। তার সকল অভিযোগ, আবদার, অভিমান সব বাবার কাছে। আকিব শিকদার মলিন হেসে বললেন, আই এম সরি আম্মা, আমি সে সময় পাশে থাকতে পারিনি, অর্পিতার খোঁজে ব্যস্ত ছিলাম। ইটস ওকে, বাট আমি ওই সাদা গন্ডারকে বিয়ে করব না। তুই বাবার কথা রাখবি না? এই অনুরোধ করো না প্লিজ। আধার অনেক ভালো ছেলে আম্মা, জানি, কিন্তু তার জন্য আমি ভালো মেয়ে না, কারণ আমি কালো। আমার আম্মা খুব সুন্দর, মিথ্যা সান্ত্বনা দিও না, খুব গায়ে লাগে। আকিব শিকদার অসহায় দৃষ্টিতে চাইলেন। চাঁদনি চোখ ফেরালো। ও দুর্বল হয়ে যাচ্ছে, মানুষটা সবসময় ওকে দুর্বল করে দেয়। আকিব শিকদারের কথার জালে শেষমেশ বাধ্য হয়ে রাজি হয় চাঁদনি। বাড়িতে অবিবাহিত এবং বিবাহ উপযোগ্য মেয়ে বলতে শুধু ওই আছে। এখন মান সম্মান বাঁচানোর জন্য বাপ চাচারা আর কাউকে খুঁজে পায়নি ও ছাড়া। চাঁদনিরও আর কিছু করার ছিল না। বড়দের চাপে পড়ে নিজের সবচেয়ে অপছন্দ মানুষটার জন্য বউ সাজতে হচ্ছে ওকে। চাঁদনি নিজের মায়ের বিয়ের লাল লেহেঙ্গাটা পরলো। ওর কয়েকজন কাজিন মিলে খুব সাদামাটাভাবে সাজিয়ে দিল ওকে। যখন চাঁদনি সবার সাথে দোতলা থেকে ড্রয়িং রুমের জন্য নিচে নেমে আসছিল, সিঁড়িতে থাকা অবস্থায় আধারের উচ্চস্বরে বলা কথাগুলো শুনে থমকে গেল চাঁদনি। তুমি ভাবলে কি করে বাবা, আমি ওই গাইয়া ভূতকে বিয়ে করব? ওর কোনো যোগ্যতা আছে আমার বউ হওয়ার? নিজের মুখ আয়নায় দেখেছেও। ওতকে তো আমি আমার বেড পার্টনার হিসেবেও রাখবো না। এই জন্য বুঝি মিথ্যা বলে নিয়ে এসেছিলে আমাকে? আজই আমি ঢাকায় ফিরে যাব, এক মুহূর্ত থাকবো না এ বাড়িতে। চাঁদনি টলমলো দৃষ্টিতে মাথা তুলে তাকালো বরবেশে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষটির দিকে। বাবার কথা রাখতে বিয়ের পিড়িতে বসেছিল, তবে বাবার ভালো মেয়ে হতে গিয়ে এভাবে বাড়ি ভর্তি মানুষের সামনে নিজের ইজ্জত সম্মান সব ধোয়া যাবে, সেটা জানা ছিল না ওর। আধার শিকদার রাগে ফুঁসছে। সিঁড়ির উপর চাঁদনিকে দাঁড়িয়ে থাকতে থেকে রাগটা আরও তরতর করে বাড়ল ওর। সামনে বধূবেশে দাঁড়িয়ে থাকা শ্যামা রঙের মেয়েটাকে অসহ্য ঠেকছে তার নিকট। নিজের স্ট্যান্ডার্ডের ব্যাপারে বরাবরই কনসার্ন সে। আধার শিকদার নাকি বিয়ে করবে অজপাড়া গায়ের এই কালো মেয়েকে, রুচিতে ধরবে ওর? প্রশ্নটা মাথা চাড়া দিয়ে উঠতে টলমলো চোখে তাকিয়ে থাকা চাঁদনির দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো। ঝাঁঝালো স্বরে চেঁচিয়ে বলল, কালির ঘরে কালি, এত শখ আমাকে বিয়ে করার? নিজের মুখ আয়নায় দেখেছিস তুই? তোকে দেখলে মুখে বমি আসে আমার। বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখছিস? কথাটা ঠোঁট ফসকে বের করতে না করতেই ছেলেকে ধমক দিলেন অপূর্ব শিকদার। আধার যে সিক্রেট করবে সেটা তিনি জানতেন। ছেলের অধপতন সম্পর্কে ভালোই ধারণা ছিল ওনার, কিন্তু চাঁদনিকে এভাবে সবার সামনে এতটা হেনস্থা করবে সেটা তার ভাবনারও বাহিরে ছিল। রাগে গজগজ করতে তিনি বললেন, এসব কি ড্রামা হচ্ছে আধার?
চাঁদমাকে এভাবে অপমান করার অধিকার কে দিয়েছে তোমার? একে তো তোমার বউ পালিয়েছে, দ্বিতীয়ত চাঁদনিকে অনেক কষ্টে রাজি করিয়েছি আমরা তোমাকে বিয়ে করতে। বাড়ির সে মান সম্মানের কথা হবে মেয়েটা নিজেকে বলে দিচ্ছে, আর তুমি তাকে কথা শোনাচ্ছ। চুপচাপ বিয়ে করে নাও, খবরদার কোনো ধরনের নাটক করবে না। অগ্নিদৃষ্টিতে অপূর্ব শিকদারের দিকে তাকালো আধার। তপ্তস্বরে চিপে যেয়ে বলল, নাটক তো তোমরা সবাই করছো আমার সাথে। পেয়েছোটা কি আমাকে? তোমাদের হাতের পুতুল আমি? না, আমার কোনো লেভেলের নেই। যে যাকে পারছো তাকে ধরে আমার উপর গছিয়ে দিচ্ছ তুমি। অপূর্ব শিকদার চঞ্চল দৃষ্টিতে আশেপাশে চাইলেন। ইতিমধ্যে গুঞ্জন ফুসফুস শুরু হয়ে গেছে চারিদিকে। একে তো বাড়ির এক মেয়ে পালিয়েছে, অন্যদিকে বাড়ির অন্য মেয়েকে তাদেরই বাড়ির ছেলে যা তাই বলে অপমান করছে। অগতা অতিথিরা যে ইচ্ছে মতো তাদের পরিবার নিয়ে সমালোচনা করছে, সেটা বুঝতে আর বাকি রইল না অপূর্ব শিকদারের। লজ্জায় মাথা হেঁট হচ্ছে তার। ছেলের দিকে তাকিয়ে উদ্বিগ্ন স্বরে বললেন, এসব কি বলছো আধার? সবাই দেখছে, নিজের আচরণ সংযত করো। দেখুক সবাই। সবাইকে নিজেই দাওয়াত করে নিয়ে এসেছো আমার ধ্বংসযজ্ঞ দেখাতে। এখন যখন তুমি উল্টো গান গাইছো, তোমার কেন গায়ে লাগছে? তুমি করলে আরাম আর আমি করলে হারাম? শক্ত খণ্ডে চিবিয়ে চিবিয়ে বলল আধার। চাঁদনি ছলছল দৃষ্টিতে তাকালো নিজের বাবার দিকে। আকিব শিকদার অসহায় চোখে তাকালেন। কপাল বেয়ে চোখ বেয়ে টুকটুক করে কয়েক ফোঁটা অশ্রু গড়ালো তার। মা হারা মেয়েটার এখন অবস্থা সহ্য হলো না ওনার। ছোটবেলা থেকে বুকের সাথে আগলে রেখে পুতুলের মতো বড় করেছেন তিনি চাঁদনিকে। সেই মেয়ের এত বিশ্রী অপমান বুকে কম্পন ধরালো। শুকনো ঢোক গিলল আকিব শিকদার। ফুঁসতে থাকা আধারের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, আধার, আমার মেয়েকে আর অপমান করো না, ওর কোনো দোষ নেই। আমাদের কথাতেই ও বিয়েতে রাজি হয়েছে। সব আমাদের দুই ভাইয়ের দোষ। প্লিজ ওকে এত কষ্ট দিয়ে কথা বলো না। চাচার দিকে তাকাতেই আধারের দৃষ্টি নরম হলো। সে শক্ত খোলস ধরে রাখা সম্ভব হলো না আর ওর পক্ষে। আকিব শিকদার দিকে তাকিয়ে অভিযোগে শুয়ে বলল, দেখছো চাচু, সবাই কেমন করছে আমার সাথে। আমি বিয়েটা করতে চাই না, তবুও জোর করেছে আমাকে। তুমি বলো এটা কি ঠিক? প্লিজ বাবাকে মানা করো আমার সাথে এমন করতে। আমি বিয়ে করবো না তোমার মেয়েকে। আকিব শিকদার মাথা নিচু করে দাঁড়ালেন। অথৈজলে পড়লেন তিনি। একদিকে মেয়ের কান্না ভেজা মুখ, মেয়েটার সম্মান, অন্যদিকে আধারের নাকচ। আজ যদি তার মেয়েটার বিয়ে ভেঙে যায়, তবে যে গ্রামবাসী ওকে কথার ছোবলে মেরে ফেলবে। এই সমাজ যে শুধু মেয়ের দোষই দেখে। আধার বিয়ে ভেঙে দিলেও দোষ হবে চাঁদনির। সবাই চাঁদনিকে দুষবে, পেছনে কথার ছোবলে পিষে মারবে। বলবে হয়তো চাঁদনির কোনো সমস্যা আছে, তাই তার বোন পালিয়ে যাওয়ার পর তার হবু বোনের বরের উপর গছিয়ে দিতে চেয়েছে ওকে। তবুও মেয়েটার বিয়ে হয়নি। বর তাকে বিয়ের আসরে ফেলে চলে গেছে, নয়তো তার মেয়েটার আবার গায়ের রং নিয়ে খোঁটা দেবে সবাই। এ খোঁটা তো ছোটবেলা থেকে কম পায়নি ওর মেয়ে। মেয়েটা যদি সহ্য করতে না পেরে উল্টোপাল্টা কিছু ঘটিয়ে ফেলে, তখন ভুকতক করে উঠল আকিব শিকদারের। পিতৃত্বে আঘাত আনতে হৃদয় কাঁপল। বাবা হয়ে মেয়ের এই অবস্থা কী করে সহ্য করবেন তিনি? চাঁদনি পরনের লেহেঙ্গাটা দুহাতে উঁচু করে ধরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। অপূর্ব শিকদারের মুখোমুখি দাঁড়ালো। চোখের পানি তর্জনী আঙ্গুল দিয়ে ছিটকে ফেলে ভেজা কণ্ঠে বলল, আমায় ক্ষমা করে দিও বাবা, আমায় ক্ষমা করে দিও বড় বাবা। এত অপমানের পর তোমার ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। সে ঠিক বলেছে, আমার কোনো যোগ্যতা নেই তাকে বিয়ে করার। আমার মতো একটা কালী মেয়েকে তোমার সুদর্শন ছেলের পাশে মানাবে না। আই এম সরি, মাফ করে দিও, তোমার কথা রাখতে পারলাম না। চাঁদমা, তুই কষ্ট পাস না, ওদেরকে বিয়ে করবে না মানে কোনো কথা না করে যাবে কই? আমাকে একটু সময় দে, অসহায় সুরে বললেন অপূর্ব শিকদার। চাঁদনির হৃদয়ে আঘাত আনলো কথাটা। হু হু করে কেঁদে দিয়ে বলল, আমি ফেললাম নি বড় বাবা, কালো হতে পারি কিন্তু আত্মসম্মান বোধ আমারও আছে। এতটা নিচু হয়ে যায়নি যে কেউ বিয়ে করতে না চাইলে এভাবে তাকে জোর করে জবরদস্তিতে আমার সাথে বিয়ে বসাবে তুমি। বানের জলে ভেসে আসিনি আমি। চাঁদনির কান্নায় আকিব শিকদার অশ্রুসিক্ত চোখে তাকালেন ওর দিকে। চাঁদনি ওনার দিকে ফিরে চাইল। হেসকে তুলে ভেজা গলায় বলল, এতটা বোঝা হয়ে গেছি বাবা যে এভাবে বিদায় করতে চাইছো, তাও অন্যের গলার কাটা বানিয়ে। সে তো আমাকে কয়েক সেকেন্ডের জন্য সহ্য করতে পারছে না, পুরো জীবন কীভাবে কাটাবে আমার সাথে? আধার এক পলক চাঁদনির দিকে চাইল, মনে মনে ভেঙচি কাটলো, বিড়বিড় করে বলল, ঢং,
আমার মতো ছেলে তুই 7বার জন্ম নিলেও পাবি না। বিয়ে করার জন্য তোর পার হচ্ছে, তবু মেয়ের নাটক দেখো। দয়ার মূর্তিতে এসে সবার সামনে মহান সেজছে। আধারের মা বর্ষা বেগম এগিয়ে এসে দুহাতে আঁচলে নিলেন চাঁদনিকে। চোখের পানি মুছে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। চাঁদনি জড়িয়ে ধরল ওনাকে। বিরক্তিকর শ্বাস ফেলল আধার। মুখ দিয়ে চবর্গীয় উচ্চারণ করে গম্ভীর স্বরে আওড়ালো, তোমাদের নাটক শেষ হলে বলো আমাকে, আমি বরং যাই। বিরক্ত লাগছে আমার, আজই ঢাকায় ফিরে যাব আমি। তুই এখনো আমার কথা রাখবি না আধার? আমার কথার কোনো মূল্য নেই তোর কাছে? অপূর্ব শিকদারের কথায় ফের ওনার দিকে চাইল আধার। ফিসেল হেসে তাচ্ছিল্য সুরে বলল, যার কাছে আমার কোনো মূল্য নেই তার কথা আর মূল্য কেন আমি দেব? ভাবতেই সামনে হাঁটা দিল আধার। অপূর্ব সিং তার অসহায় দৃষ্টি নিবদ্ধ করলেন ছেলের পানে। চক্ষু দুটো ক্রমশ ঝাপসা হয়ে আসছে তার। বুকের টান টান ব্যথা নিমেষে ছড়িয়ে পড়ল পুরো শরীরে ব্যালেন্স রাখতে না পেরে পা দুটো কাঁপতে শুরু করলো তার। বুকে হাত দিয়ে চোখ মুখ খিচে বসে পড়লেন অপূর্ব শিকদার। চাঁদনি দেখতে ছুটে এলো তার কাছে, হাঁটু মুড়ে বসে ধরলো ওনাকে। একে একে সবাই ছুটে এলো ওনার দিকে। সবার চেঁচামেচিতে আধারের পা থেমে যায়। পিছন ফিরে চাইলো, দেখলো অপূর্ব শিকদার মেঝেতে লুটিয়ে পড়েছেন। আধারের হৃৎপিণ্ড ছলকে উঠল। আতঙ্কিত দৃষ্টিতে ছুটে তাকালেন তার দিকে। সবাইকে সরিয়ে অপূর্ব সিংদারের মাথাটা নিজের কোলে নিল। ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে গালে হাত ঘষতে ঘষতে বলল, বাবা, বাবা কি হয়েছে তোমার? অপূর্ব সিংদারের চোখ উল্টে আসে। আধারের বুক ধক করে ওঠে। কণ্ঠে স্নেহ এনে চেঁচিয়ে বলল, কেউ ডাক্তার ডাকো। বাবা, বাবা, আমার আমার চাঁদ মাকে বিয়ে করবি না তুই? এভাবে বিয়ের আসরে ফেলে চলে গেলে ওর জীবনটা যে শেষ হয়ে যাবে। অনেক কষ্টে টেনে টেনে বললেন অপূর্ব শিকদার। আধার হৃৎপিণ্ড তখন তড়িৎ বেগে লাফাচ্ছে। একাধারে বাবা বাবা বলে ডাকছে ও। অপূর্ব শিকদার বহু কষ্টে আবারও প্রশ্ন ছুড়লেন ছেলের উদ্দেশ্যে। আধার চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলল। অপূর্ব শিকদারের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করে বলল, চুপ কর বাবা, প্লিজ চুপ করো, হাইপার হয়ে যাচ্ছ তুমি। আগে বল তুই বিয়েটা করবি কিনা? অকুল পাথরে পড়ল আধার। আশেপাশে অসহায় দৃষ্টি বুলিয়ে আবার চিৎকার করে বলল, ডাক্তার আসছে না কেন এখনো? আমার প্রশ্নের উত্তর দে আধার, নয়তো আমি মোটেও শান্তি পাবো না। আহাজারি করে বললেন অপূর্ব শিকদার। চোখ দুটো কিয়ৎক্ষণ বন্ধ করে ফেলল আধার। নিজের বাবার আহাজারি সহ্য হলো না ওর। পলক ঝাপটে হড়বড় করে বলে ফেলল, করবো বিয়ে। তুই যাকে বলবে তাকেই বিয়ে করব। ডাক্তার এসে অপূর্ব শিকদারের চেক আপ করে গেছেন। জানিয়ে গেছেন অতিরিক্ত টেনশন সহ্য হতে পারেনি তার। আগে থেকে যেহেতু ওনার হার্টের প্রবলেম ছিল, তাই অতিরিক্ত হাইপার হওয়ার ওনার জন্য ভালো না। ভাগ্যক্রমে আজ তিনি বেঁচে গেছেন, অতটা আঘাত আনেনি। তবে ওনাকে যাতে সর্বদা চিন্তামুক্ত রাখা হয়, অনেকটা সময় সেই চেষ্টাই করা উচিত। অনেকটা সময় কেটে গেল। অপূর্ব শিকদার এখন খানিকটা ভালো লাগছে। আধার এখনও জড়িয়ে ধরে বসে আছে তাকে। ভয়ে আতঙ্কে ঘেমে নেয় একাকার অবস্থা ওর। পরিবারের সবাই, আগত অতিথিরাও সবাই ঘিরে আছে তাকে। অপূর্ব শিকদার পিটপিট করে চোখ খুললেন। সোফার উপর থেকে ভারী মাথাটা তোলার চেষ্টা করলেন। আধার খেয়াল করতেই অশান্ত হয়ে উঠল। তড়িঘড়ি করে বলল, বাবা, ঠিক লাগছে তোমার? তুই বলেছিস আমার চাঁদমাকে বিয়ে করবি, এখন তোর কথা রাখার পালা। নিম্নস্বরে বলল অপূর্ব শিকদার। আধারের কপালে ভাঁজ ফেলল। ব্যঙ্গ করে বলল, উফ, এই একই কথা কতবার বলবা? যতক্ষণ না বিয়ে করবি ততক্ষণ। কথার খেলাফ করবি না আধার, নয়তো আমার মরা মুখ দেখবি তুই। বাবা, চিল্লিয়ে উঠল আধার। মুখ ছোট করে বসলেন অপূর্ব শিকদার। আধার এক পলক তাকালো ভয়ে জুবুথুবু হয়ে আকিব শিকদারের পাশে দাঁড়িয়ে থেকে চাঁদনির দিকে। নাক ছিটকে তুলে এগিয়ে গেল তার দিকে। শক্ত করে চাঁদনির হাত আঁকড়ে ধরল। ট্রলি ব্যাগের ন্যায় টেনে নিয়ে গেল ওকে স্টেজের দিকে। টেনে হিঁচড়ে স্টেজে ছুঁড়ে মারল ওকে সোফার উপর। গলা উঁচিয়ে ডাকলো কাজী সাহেবকে। ডাক শুনতে কাজী সাহেব দ্রুত স্টেজে উঠলেন। আধার ক্রোধান্বিত স্বরে বলল, এক্ষুনি বিয়ে পড়ান কাজী সাহেব, এই মুহূর্তে বিয়েটা হবে। আমি তোমাকে বিয়ে করবো না দাদা ভাই। চাঁদনির কান্না ভেজা কণ্ঠ কানে বাজলে পেছন ফিরে তাকালো আধার। ভুরুকুসকে বলল, কি বললি? আমি তোমাকে বিয়ে করব না। কেন করবি না? কারণ তুমি আমাকে না পারতে বিয়ে করছো, মন থেকে করছো না। ব্যঙ্গ করে বিকট হাসলো আধার।
চাঁদনি অবাক দৃষ্টিতে তাকালো। ওর মতো কালো মেয়েকে বিয়ে করার সুখে কি ছেলেটা পাগল হয়ে গেছে? নয়তো যে ছেলে এত সময় রেগে আগুন ছিল সে এখন গা কাঁপিয়ে হাসছে। অনেক কষ্টে নিজের হাসি থামালো আধার। চাঁদনির অবাক দৃষ্টির দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল, অ্যাটিটিউড দেখাচ্ছিস তাই না? ওই যে প্রথমে রিজেক্ট করেছিলাম সেটার প্রতিশোধ নেওয়া হচ্ছে। কিন্তু তোর সে ক্ষমতা নেই যে আমাকে রিজেক্ট করবি। নিজের মুখ আয়নায় দেখ, নিজের অবস্থান জেনে তারপর আমার সাথে পাঙ্গা নিতে আসবি। আমাকে যে বিয়ে করতে পারছিস সেটা তো সাত কপালের ভাগ্য। নেহাত বাবার এই অবস্থা, তাই বিয়ে করতে বাধ্য হচ্ছি তোকে। নয়তো আমাদের বাড়ির ড্রাইভারও তোকে বিয়ে করতে রাজি হবে না, কারণ তোর গায়ের রং তোর চেয়ে 10 গুণ উজ্জ্বল। বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো চাঁদনি। ভেজা চটচটে গাল দুটো নিমিষে লজ্জায় অপমানে লাল হয়ে উঠল। প্রত্যুত্তর করতেও ভুলে গেল সে। আধার ফের টাকাটা দিয়ে বলল, কাজী সাহেব আপনি আপনার কাজ শুরু করুন। চাঁদনি নাকচ করার সময়টুকু পেল না। আধারের বিশ্রী অপমান, সেই শক্তি আর ইচ্ছা দুটোই হারিয়ে ফেলেছে সে। একে একে স্টেজের দিকে এগিয়ে আসলেন সবাই। আধারকে হতভম্ব করে দিয়ে এতক্ষণ চোখ দুটো টেনে খুলতে না পারা অপূর্ব শিকদারও দিব্যি হেঁটে এলেন। আধার আশ্চর্যিত চোখে পাথর হয়ে তাকিয়ে থাকলো তার দিকে। অপূর্ব শিকদার আসতেই তাকাতে দিলেন জলদি বিয়ে পড়ানোর জন্য। হতভম্ব স্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকা আধারের দিকে চোখ পড়তেই আমতা আমতা করে হাসলেন তিনি। আধারের মেজাজ সপ্তমে চলল। অপূর্ব শিকদারের দিকে তাকিয়ে অগ্নিদৃষ্টিতে চিবিয়ে চিবিয়ে বলল, বাহ বাবা, সুস্থ হয়ে গেছো এত জলদি? আমি তো ভেবেছিলাম কয়েকদিন বিছানা থেকে উঠতেই পারবে না। সব দয়ালের ইচ্ছা। দুহাত উপরে তুলে নাটকীয় ভঙ্গিতে বললেন অপূর্ব শিকদার। ক্রোধান্বিত আঁখিতে তাকালেন আধার তার দিকে। শান্তস্বরে বলল, ভাবছি তোমাকে টলিউডের ভিলেনের চরিত্রে ভর্তি করিয়ে দেব। ওই যে নায়িকার বাপ চৌধুরী সাহেব থাকে না, সে চরিত্রে। নাটক তো দেখছি ভালোই পারো। দাঁত দেখিয়ে গেলিয়ে হাসলেন তিনি। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। আধারকে কবুল বলতে বলতেই সেকেন্ড গড়াইয়ে 3 কবুল বলে দিল সে। এবার কাজী সাহেব কোণে তথা চাঁদনিকে কবুল বলতে বললেন। চাঁদনি এক পলক আকিব শিকদারের দিকে তাকালেন। আকিব শিকদার অপরাধী দৃষ্টিতে তাকালেন ওর দিকে। চাঁদনি মনে মনে নিজের মৃতমাকে স্মরণ করলো। তবে সে সময়টুকু ধৈর্য ধরতে পারল না আধার। দৃষ্টি নত করে রাখা চাঁদনির দিকে তাকিয়ে ধমকে উঠল, কী রে, আবার অ্যাটিটিউড দেখাচ্ছিস? কবুল বলতে এত সময় লাগে? আধারের বাসকায় কণ্ঠে ভয়ের চোটে ধরফরিয়ে কবুল বলে দিল চাঁদনি। 3 কবুল বলতেই আধার উঠে দাঁড়ালো। কোনো দিকে না তাকিয়ে সোজা স্টেজ ছেড়ে চলে গেল। পেছনে রেখে গেল হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা বয়োজ্যেষ্ঠ মানুষগুলোর সাথে লাল লেহেঙ্গা পরিহিত একটা মেয়েকে, যে চোখে হাজারো স্বপ্ন নিয়ে এই জায়গায় এসেছিল। আধারের নামে কবুল বলেছিল। তার স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ায় ভেঙে যাওয়ার দায়ভার কি হনহনিয়ে চলে যাওয়া পুরুষটি নেবে? আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং কন্টিনিউ করবো কিনা সেটাও জানাবেন। কমেন্ট করবেন সবাই বেশি বেশি করে, এবং লাইক করবেন। ধন্যবাদ।